ইন্দোনেশিয়ার একটি গ্রামে মোমুন নামে একজন মেয়ে হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা যায়। তাকে ইসলাম ধর্ম অনুযায়ী দাফন করা হয়, কিন্তু সেদিন রাতেই হঠাৎ করে মোমুন কাফনের কাপড় পরেই কবর থেকে উঠে আসে। তখন তার চোখ ভয়ানকভাবে জ্বলছিল। তারপর পুরো গ্রামে তাণ্ডব ছড়িয়ে বেড়ায়। মনে হচ্ছিল সে কোনো প্রতিশোধ নিচ্ছে, কিন্তু কেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই দেখা যায় মোমুনের বাবার বন্ধু মোমুনের জন্য একটি ধনী পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, কিন্তু মোমুনের বাবা ডিরেক্ট মানা করে দেয়। জুনেদ নামের একজন ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু লোকটির টাকার লোভ দেখালে মোমনের বাবা ভীষণ রেগে যায় এবং লোকটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে মোমন ও জুনেদ তারা দুজনকে ভীষণ ভালোবাসে, তারা বিয়েও করতে চায়। আর এই ব্যাপারে মোমনের বাবা মায়ের পুরোপুরি সম্মতি ছিল, কারণ জুনেদ যথেষ্ট ভালো মানুষ। মোমনের বাবা মাও জুনেদকে বেশ পছন্দ করত। আর মোমন সুশীল ও বেশ সুন্দরী হওয়ার কারণে গ্রামের প্রত্যেক পুরুষই তাকে পছন্দ করত এবং ঘন ঘন তাকে বিয়ের প্রস্তাব দিত। তো মোমনের বাবার চেঁচামেচিতে মোমন ও তার মা বেরিয়ে আসে এবং মোমনের মা তাকে শান্ত করে ঘরে নিয়ে যায়। তখন সেখানে জুনেদ চলে আসে এবং জানতে চায় এখানে কি হয়েছে। মোমন জানায় আজকেও তার আরেকটি বিয়ের প্রস্তাব এসেছিল। তারপর সেখানে মোমনের যমজ বোন মিমিন আসে এবং আজকের বিষয় নিয়ে মোমনের সাথে ঠাট্টা করে। তবে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা বেশ ভালো ছিল, কিন্তু মিমিন ছিল মোমনের ঠিক উল্টো। সে সবসময় মডার্ন কাপড় পরতে পছন্দ করত এবং চাকরির সুবাদে জাকার্তাতে থাকতো। সে ভীষণ চঞ্চল ও চালাক প্রকৃতির ছিল। অপরদিকে গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা যায় হুসেন নামের একজন লোক ভীষণ আনন্দে মজে রয়েছেন। সেই অনুষ্ঠানে জেফরি নামের একজন তার দলবল নিয়ে ওই অনুষ্ঠানের পরিচালকের কাছ থেকে লোনের টাকা নিতে এসেছে। তবে সে ছিল গুন্ডা টাইপের লোক। সে তার লোনের কিস্তির টাকা ভয়ভীতি দিয়ে তুলে নেয়। আসলে গ্রামের অধিকাংশ লোকই জেফরির কোম্পানি থেকে লোন নিয়েছে, আর জেফরির দায়িত্ব পড়েছে লোনের টাকা কালেকশন করা। তো জেফরি সেখান থেকে যাওয়ার সময় হুসেনকে দেখে এবং জোর করে সেখান থেকে ধরে নিয়ে যায়। আসলে হুসেন ছিল একজন কবর খোদক এবং তার দায়িত্ব ছিল কবরস্থান দেখাশোনা করার। তবে সে টুকিটাকি কবিরাজিও জানতো, তাই তাকে ধরে নিয়ে যায় কবরস্থানে এবং একটি মেয়েকে বশীকরণ করার জন্য জাদু টোনা করতে বাধ্য করে। তবে সেই মেয়েটিই হলো মোমন। সে কোনো একদিন মোমনকে দেখেই তার প্রেমে পড়ে যায়। তখন হোসেন বাধ্য হয়ে একটি কবরের মাটি দিয়ে জাদু টোনা করে বলে এই মাটি দিয়ে মোমনের সামনে একটি মন্ত্র পাঠ করে আগরবাতি নেভাতে হবে। তখনই মোমন তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এদিকে জুনেদ মোমনকে তার দোকানে দিয়ে আসে। আসলে গ্রামের বাজারে মোমনের একটি দোকান ছিল, সেখানে সে তার রেসিপি বানিয়ে বিক্রি করত। মূলত এখান থেকে জেফরি তাকে দেখেছিল। অপরদিকে দেখা যায় মিমিন জাকার্তার একটি শপে ওয়েটার হিসেবে কাজ করে, কিন্তু তার পরিবারকে জানিয়েছে সে একটি অফিসে জব করে। সেদিন রাতে মিমিনের বাবা তার ওমরা পালন করার উপলক্ষে বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। তখন মিমিন ভিডিও কল দিয়ে বলে তাদের অনুষ্ঠান কেমন চলছে। মূলত মিমিনই তার বাবাকে ওমরা ও অনুষ্ঠানের টাকা দিয়েছিল। তার বাবা খুশি মনে জানায় অনুষ্ঠান খুবই ভালোভাবে চলছে। তখন দেখা যায় মিমিন আরেকজনের ব্লেজার ও ডেস্কে বসে তার বাবাকে বোঝাচ্ছে সে আসলে একটি অফিসিয়াল জব করে। তো সেই অনুষ্ঠান চলাকালে মোমনের ফোনে একটি মেসেজ আসে। তাতে বলা হয় আপনার লোনের বকেয়া পড়েছে 50 কোটি টাকা। এই টাকা শোধ করতে 30% সুদ সমেত পরিশোধ করতে হবে, নতুবা আমরা আমাদের লোক আপনাদের বাড়িতে পাঠাবো। সে ভীষণ অবাক হয়ে যায়। সে তো কোনো লোনই করেনি। তার আর বুঝতে বাকি রইল না এই কাজটি মিমিনই করেছে। যেহেতু তারা যমজ বোন, তাই মিমিন মোমনের আইডি শো করে লোন করেছে। সে তখন একটি আলাদা ঘরে গিয়ে মিমিনকে ফোন দেয় কেন সে এই কাজটি করেছে। মিমিন বলে তার বাবার ওমরা ও অনুষ্ঠান পালন করার জন্য লোন করেছে, তাছাড়া কিছু টাকা খরচ করেছে শপিং করার জন্য। সে রেগে বলে আমি যেহেতু লোন করেছি আমি শোধ করব, তোমার চিন্তা করার দরকার নেই। তারপর ফোন রেখে দেয়। সেই সময় জেফরি মোমনের বাড়ির সামনে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করে, কিন্তু তাতে কোনো কাজই হয় না। উল্টো মোমন তাকে না চেনার কারণে প্রশ্ন করে সে কি অনুষ্ঠানের কোনো অতিথি। জেফরি বেশ আপসেট হয়ে যায়। এর কিছুদিন পর মোমন তার দোকানে কাজ করছিল। তখন আবার মেসেজ আসে। এবার বলা হয় বকেয়া 70 কোটি দাঁড়িয়েছে। আজকের দুপুর 2টার মধ্যে যদি টাকা পরিশোধ না করা হয়
তাহলে তারা কঠোর পদক্ষেপ নেবে। সে তখন বাধ্য হয়ে জুনেদের কাছে কল দেয় এবং জানায় এই মুহূর্তে তার 70 কোটি টাকা প্রয়োজন, কিন্তু কেন সেটা সে এই মুহূর্তে বলতে পারবে না। জুনেদ আর কোনো প্রশ্ন করে না, কারণ সে তাকে ভীষণ ভালোবাসে। জুনেদ বলে তার কাছে তাদের দুজনের গচ্ছিত 40 কোটি টাকা সঞ্চয় করা আছে, সেটা সে এই মুহূর্তে ব্যবহার করতে পারে এবং বাকি 30 কোটি ম্যানেজ করে দেবে। তখন মোমন একটু চিন্তামুক্ত হয়। আসলে ইন্দোনেশিয়ার টাকার মান আমাদের দেশের তুলনায় অনেক অনেক কম, যার কারণে আপনাদের কাছে এই অ্যামাউন্টগুলো একটু ওয়ার্ড লাগতে পারে। গুগলে বাংলাদেশি টাকার সাথে ইন্দোনেশিয়ার রুপিয়া কনভার্ট করলেই বুঝতে পারবেন কতটা আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, রাতে মোমন কাজ শেষ করে দোকান থেকে বেরিয়েছে বাসায় যাবার জন্য। পথে জেফরির লোক লোনের বকেয়ার চিঠি তাকে দেওয়ার সময় উত্ত্যক্ত করতে থাকে। অর্থাৎ মিমিন জেফরির কোম্পানি থেকেই লোন নিয়েছিল। তখন জেফরি সেখানে এসে তার লোকদের বকাঝকা করতে থাকে তাদের ব্যবহারের জন্য। তারপর জেফরি তাকে বাসায় এগিয়ে দেওয়ার জন্য গাড়িতে উঠতে বলে। মোমন রাজি না থাকলেও তাকে বাধ্য হয়ে উঠতে হয়। পথে জেফরি মোমনকে বলে সে তার লোন পরিশোধ করে দেবে, বিনিময়ে তাকে একটু সময় দিতে হবে। মোমন রাজি না হলে জেফরি তাকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই একটি টার্নিং পয়েন্টে একটি বাইকের সাথে গাড়ির ধাক্কা লাগে। তখন জেফরি গাড়ি থেকে নেমে বাইকের চালককে বকাঝকা করতে থাকে, আর এই সুযোগে মোমন গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। তখন জেফরি তাকে দেখতে পেয়ে তার পিছে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে মোমন একটি গাছের নিচে লুকিয়ে পড়ে এবং সাথে সাথে মিমিনকে ফোন দেয়। মিমিন ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে দেরি হলে ফোনটি কেটে যায়। সে তখন সাইডে এসে কল ব্যাক করে। ঠিক তখনই মোমনের ফোন বেজে ওঠে এবং জেফরি টের পেয়ে যায়। তখন মোমন জঙ্গলের ভেতরে দৌড়ে চলে যায়। জেফরি তাকে ধাওয়া করতে থাকে এবং এক সময় তাকে ধরে ফেলে। সে মোমনকে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু মোমন কোনো রকমের জেফরিকে আঘাত করে সেখান থেকে পালিয়ে রাস্তায় চলে আসে। তখন তার বিপরীত দিক থেকে একটি ট্রাক আসছিল। ড্রাইভার খেয়াল না করে মোমনকে ধাক্কা দিয়ে চলে যায়। সেই মুহূর্তে মোমন ছিটকে গিয়ে রাস্তার ক্যানেলের উপরে পড়ে এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জেফরি পুরো ঘটনাটি দেখে আতঙ্কের মধ্যে পড়ে যায় এবং কেউ জানার আগেই সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় মোমনের জানাজা শেষ করে কবরস্থ করা হয়। তার পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সেদিন রাতে গ্রামের ওয়াচম্যানের সাথে হোসেন কথা বলার সময় তার মনে পড়ে যায় সে মোমনের কাফনের মাথার অংশের দড়ি খুলতে ভুলে গেছে। তখন ওয়াচম্যান জিজ্ঞেস করে, তাহলে এখন কি হতে পারে? হোসেন বলে, মোমনের লাশ তাহলে আজ রাতে উঠে আসতে পারে। ওয়াচম্যান কথাটা শুনেই ভয়ে সাথে সাথে বাড়ি চলে যায়। তখন হোসেনও ঘরে ঢুকতে ভয় পাচ্ছিল, তবু সে ঘরে প্রবেশ করে এবং দরজা লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে যায়। তার ভয় বাড়তে থাকে। সে সাহস করে দরজার দিকে এগিয়ে যায়। তারপর বাড়িটা ভালো করে দেখে কেউ আছে কিনা। তখন একটা দমকা হাওয়া তার ঘরে প্রবেশ করে। সে সব কিছু স্বাভাবিক ভেবে দরজা লাগিয়ে চলে আসে। তখন আবার জানালা খুলে যায়। সে আবার সাহস করে জানালা লাগাতে যায়। তখন সে লক্ষ্য করে একটি কাফন পরা লাশ তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এবং চোখগুলো লাইটের মতো জ্বলছে। হোসেন তার ভ্রম ভেবে জানালা লাগিয়ে শোয়ার ঘরে চলে যায়। যখন সে লাইট জ্বালাতে যাবে তখন সে লক্ষ্য করে সেই কাফন পরা লাশ তার ঘরের এক কোণে তার দিকে তাকিয়ে বসে আছে এবং চোখগুলো জ্বলছে। সে দ্রুত লাইট অন করেই দেখে সেখানে কেউ নেই। সে এবার লাইট অফ করে দেখে লাশটি সেখানেই বসে আছে। সে আবার লাইট অন করে দেখে সেখানে কেউ নেই। তার প্রচণ্ড ভয় বেড়ে যায়। সে কোনো কিছু না ভেবে কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। তখন লাশটি বলে ওঠে, আমার কাফনের দড়ি খুলে দে হোসেন। হোসেন প্রচণ্ড ভয়ে ঘর থেকে বেরিয়ে বাথরুমে ঢুকে পড়ে। তখন লাশটি সেখানেও পৌঁছে যায়। হোসেন এবার ঘরের সিলিংয়ে উঠে যায়। সেখানেও লাশটি তার পেছনে বসে ভয়ানকভাবে চিৎকার করতে থাকে। হোসেন কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আরেকটি রুমে ঢুকে পড়ে। তখন লাশটি আবার তার পিছু করতে থাকে এবং বলতে থাকে, আমি মোমন, আমার কাফনের দড়ি খুলে দে হোসেন। সেই মুহূর্তে ঘরের সব কিছু লণ্ডভণ্ড হতে থাকে এবং ঘরের মধ্যে মোমনের কবর দেখতে পায়। মোমন কবর থেকে উঠে আসে আর বলতে থাকে, আমার কাফনের দড়ি খুলে দে। হোসেন ভয়ে প্রচণ্ড চিৎকার করতে থাকে। মনে হচ্ছে তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। হোসেন ভাবতে থাকে আজ রাতই হয়তো তার জীবনের শেষ রাত। তখনই সব কিছু স্বাভাবিক হয়ে যায় এবং মোমন গায়েব হয়ে যায়। তখন হোসেন ভাবে এতক্ষণ সব কিছু তার কল্পনা ছিল। ঠিক তখনই সেখানে কবরের মাটি দেখতে পায়। তার আর বুঝতে বাকি রইল না এখানে মৌনি এসেছিল। পরদিন সকালে মোমনের মা মিমিনকে বলে তার বোনের দোকান যেন সে বুঝে নেয়। তাছাড়া তার বাবা মোমনের জন্য বেশ ভেঙে পড়েছে। এই সময় তার পাশে থাকা উচিত। কিন্তু মিমিন রাজি না হয়ে জাকার্তায় চলে যেতে চায়। সে উল্টো তার মাকে বোঝায় সেখানে সে একটি ভালো জব করে, সে সেটা ছাড়তে পারবে না। এরপর
মিমিন ও জুনেদ মোমনের কবরে জিয়ারত করতে চায়। তখন জুনেদ বলে মিমিনের বাবা মা চায় মিমিন যেন তাকে বিয়ে করে, কিন্তু এতে মিমিন ও জুনেদের কারো ইচ্ছে ছিল না। এরপর মিমিন জাকার্তায় চলে যায়। এর কয়েকদিন পর দেখা যায় মিমিনের বাবা মোমনের জন্য চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। তখন জুনেদ মোমনের বাবাকে দেখতে যায়। সেই সময় মোমনের মা জুনেদকে বলে সে যদি সময় পায় তাহলে জাকার্তায় গিয়ে মিমিনকে যেন নিয়ে আসে, কারণ মোমনের বাবা একদম ভেঙে পড়েছে, তার পাশে এখন মিমিনকে দরকার। তখন জুনেদ বলে সে আজকে মিমিনকে নিয়ে আসবে। সেই মুহূর্তে জেফরি মোমনের লোনের চিঠি দিতে আসে। তখন জুনেদ বেরিয়ে এসে বলে মোমনের মৃত্যুতে তার পরিবার শোকের মধ্যে আছে। এই মুহূর্তে এই খবরটি তার পরিবারকে দিলে তার পরিবার আরও ভেঙে পড়বে। তাছাড়া এই ব্যাপারে তার বাবা মা কেউই জানে না। তাই জুনেদ বলে চিঠিটি তাকে যেন দেয়া হয়, সে এই লোনের চিঠি মোমনের যমজ বোনকে বুঝিয়ে দেবে। তখন জেফরি রাজি হয় এবং চিঠিটি তাকে দিয়ে চলে যায়। সেদিন বিকেলেই জুনের ঠিকানা অনুযায়ী মিমিনের রেস্টুরেন্টে চলে যায়। তখন সে দেখতে পায় মিমিন সেখানে একজন ওয়েটার মাত্র। মিমিনও তাকে দেখে ঘাবড়ে যায়। তারপর মিমিনের ডিউটি শেষ হলে জুনেদ তাদের বাড়িতে নিয়ে আসে। তখন জুনেদ মিমিনকে বোঝায় সে যে কাজটি করে তার থেকে হাজার ভালো কাজ হলো মোমনের দোকান সে যদি নিজের মতো করে গুছিয়ে নেয়। তাছাড়া এই মুহূর্তে তার বাবার পাশে থাকা তার অতি জরুরি। কিন্তু সে কিছুতেই মানতে চায় না, কারণ তার শহরের জীবন ভালো লেগে গেছে, তার এখন গ্রামীণ জীবন একদমই ভালো লাগে না। তারপর সে ঘরে ঢুকে পড়ে। পরের দিন সকালে জুনেদ মিমিনকে একটি পার্কে দেখা করতে বলে। তখন মিমিন দেখা করলে জুনেদ আবার বোঝায় তাদের যে পরিমাণ এখন ঋণ দাঁড়িয়েছে তাতে মিমিন যে কাজ করে সেটা দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। এখন মোমন যেহেতু নেই, সেই ক্ষেত্রে সমস্ত দায়িত্ব তার উপরেই পড়ে। জুনেদ তাকে আশ্বাস দেয় এই বিপদের সময় সে তাদের পরিবারের পাশেই আছে। তখন মিমিন রাজি হয় এবং জুনেদের তাদের পরিবারের প্রতি দায়িত্বশীলতা দেখে একটু ইমপ্রেস হয়। তারপর জুনেদ মিমিনকে তার বোনের দোকানে নিয়ে যায় এবং সবকিছু বুঝিয়ে দেয় মোমন কিভাবে দোকান চালাতো আর তার রেসিপি কিভাবে বানাতো। সেই নোটটি তাকে দেখিয়ে দেয়। মিমিন রাতে বাসায় এসে নোটটি খুলে দেখে মোমন কিভাবে রেসিপি বানাতো। তখন সে নোটের একটি পাতায় মোমনের কিছু ইচ্ছের কথা জানতে পারে। মোমনের বেশ ইচ্ছে ছিল তার বাবা মাকে হজ করানো এবং তার দোকান আরও বড় করার, সাথে সঞ্চয় গুছিয়ে জুনেদকে বিয়ে করার এবং একসাথে হজ করার। মোমনের সহজ সরল ইচ্ছেগুলো জানতে পেরে সে ইমোশনাল হয়ে যায় আর ভাবতে থাকে তার থেকে তার বোন কতটা ভিন্ন ছিল, যেটা সে কল্পনাও করতো না। সেদিন রাতে মিমিনের বাবা নামাজ পড়ছিল। তখন মিমিন মোমনের ড্রেস পরে তার সামনে এসে দাঁড়ায়। মিমিনের বাবা অনেক খুশি হয় তাকে দেখে। এদিকে জুনেদ তার দোকানে কাজ করছিল। তখন হোসেন এক দৌড়ে তার কাছে আসে এবং সংকোচের সাথে তার ভুল স্বীকার করে বলে মোমনের লাশ কবর থেকে উঠে এসেছে এবং তাকে ভয় দেখাচ্ছে। যদিও জুনেদ তার কথা বিশ্বাস করছিল না, তবু তার সাথে কবরে যায়। তখন সে দেখে কবর সম্পূর্ণ ঠিকই আছে, শুধু হোসেন ভয় পাচ্ছে। সে হোসেনের উপর বিরক্ত হয়ে কবর থেকে বেরিয়ে যায়। অপরদিকে জেফরি তার দলবল নিয়ে মোমনের দোকানের পর যায় লোনের টাকা আনতে। অনেকক্ষণ ডাকাডাকি করার পর যখন কাউকে দেখতে পাচ্ছিল না, তখন এক পর্যায়ে তারা সবাই অন্ধকারের দোকানের মধ্যে মোমনের অবয়ব দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আসলে আগে বলতে ভুলে গিয়েছিলাম, জেফরি একদিন হোসেনের কাছ থেকে টাকা ফেরত আনতে গিয়েছিল তার ভুল জাদুটোনা করার জন্য। তখন হোসেন জেফরিকে দেখে একটি গাছে উঠে লুকিয়েছিল। যখন বুঝতে পারে হোসেন তাকে দেখে গাছে লুকিয়ে আছে, তখন তারা সবাই হোসেনের পিছনে মোমনের লাশ দেখতে পেয়েছিল। তো তারা ভয়ে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জুনেদ সেখানে চলে আসে এবং অন্ধকারের মধ্যে থেকে মিমিন বেরিয়ে আসে। আসলে ওই অবয়বটি মিমিনই ছিল। তখন মিমিন জুনেদকে জিজ্ঞেস করে তারা কারা ছিল। জুনেদ বলে তারা ঋণ আদায়কারী ছিল, কিন্তু তারা দুজনের কেউই বুঝতে পারছিল না কেন তারা ভয় পেল। তারপর জেফরি সোজা চলে যায় হোসেনের কাছে এবং বলে মোমন সবসময় তার পিছু করছে, তাকে অনুরোধ করে মোমনের হাত থেকে বাঁচার জন্য কিছু একটা যেন করে। আগে যা কিছু হয়েছে সেজন্য সে ক্ষমা চায়। তখন হোসেন তাকে একটি বালার মতো দেখতে একটা কিছু দেয়, যেটা দেখলে আত্মারা ভয় পায়। রাতে মিমিন ঘুমিয়েছিল। তখন তার একটা শব্দে ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠে ঘরের মধ্যে খুঁজতে থাকে শব্দটা কোথা থেকে এলো। ঠিক সেই মুহূর্তে তার ডান সাইডে একটি কাফন পরা লাশের উপস্থিতি অনুভব করে। সে ভয়ে তাকাতেই দেখে সেখানে কিছুই নেই। সে তার মনের ভুল ভেবে বিছানায় ফিরে যায়। ঠিক তখনই ঘরের দরজা খুলে যায়। সে সাহস করে দরজার বাইরে গিয়ে দেখে বাইরে গাছের পাতা নড়ছে না, কিন্তু তার ঘরে হুড় হুড় করে বাতাস ঢুকছে। সেই মুহূর্তে মোমন তার সামনে এসে দাঁড়ায় এবং বলে আমাকে সাহায্য করো মিমিন।
তখন মিমিন প্রচণ্ড ভয়ে তার সেন্স ধরে না রাখতে পেরে দরজার সামনেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে তার বাবা তাকে জিজ্ঞেস করে রাতে কি হয়েছিল, কিন্তু সে তার বাবাকে কিছুই বলে না। তখন জুনেদ তাকে দেখতে আসে এবং জানতে চায় কি হয়েছিল রাতে। মিমিন তাকেও কিছু বলে না। তখন মিমিনের বাবা জুনেদকে রাতে মিমিনের জন্য বাসায় থাকতে বলে। জুনেদ মিমিনকে পাহারা দিতে দিতে সোফায় ঘুমিয়ে পড়েছিল। তখন মিমিন তাকে ঘুম থেকে জাগিয়ে বলে তার সাথে কি হয়েছিল। গতকাল রাতে মুমুন তার সামনে এসেছিল এবং তার থেকে সাহায্য চাইছিল। তখন জুনেদ বলে মুমুন যথেষ্ট ভালো মেয়ে ছিল, তার ফিরে আসা বিশ্বাসযোগ্য নয়, কারণ তাকে সঠিকভাবে জানাজা দিয়ে দাফন করা হয়েছে। এটা মানুষের দৃষ্টিভঙ্গি ছাড়া কিছুই নয়। রাতে হোসেন আনন্দ করার জন্য গ্রামের ওই ট্রেডিশনাল পার্টিতে যায়। তখন সেখানে জেফরি এসে পার্টি থামিয়ে দেয়, কারণ অনুষ্ঠানের পরিচালক এখনও তার ঋণের টাকা পরিশোধ করতে পারেনি। জেফরি তার সাথে অনেক জবরদস্তি করে। ঠিক সেই মুহূর্তে মুমুন সেখানে হাজির হয়। সবাই প্রচণ্ড ভয়ে ছোটাছুটি করতে থাকে, ফলে অনুষ্ঠান সেখানেই লণ্ডভণ্ড হয়ে যায় এবং জেফরি তার দলবল নিয়ে সেখান থেকে দ্রুত পালায়, কিন্তু মুমুন তার পিছু করতেই থাকে। তখন জেফরি তার দলবল নিয়ে যাওয়ার সময় গাড়ি জঙ্গলের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে গাড়িটি জঙ্গলের লেকের মধ্যে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে মুমুন আবার তাদের সামনে এসে দাঁড়ায়। তখন তারা ভয়ে পানিতে ঝাঁপ দেয়। একটু পর সবাই লক্ষ্য করে মুমুন সেখানে নেই। তারপর সবাই জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াতে থাকে। এক পর্যায়ে তারা একটি জায়গায় এসে থেমে যায়, যেখানে জেফরি মুমুনকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। তখনই সেখানে মুমুন চলে আসে এবং জেফরি সহ বাকি দুজনকে আটকে ফেলে। তখন চতুর্থ জন মুমুনের পেটে ঘুষি মারতেই তার হাতের সাথে পচা নাড়ি ও মৃত লাশের শরীরে থাকা পোকা বেরিয়ে আসে। সে ভয়ে চিৎকার করতে থাকে এবং তার হাত তারই গলা চেপে ধরে। তারপর মুমুন আরেকজনের মুখের উপর পচা রক্ত বমি করে দেয়। জঙ্গলে একটি ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়। তারপর মুমুন জেফরির সামনে এসে দাঁড়ায়। সে ভেবেই নিয়েছে আজই হয়তো তার জীবনের শেষ রাত, কারণ তার জন্যই মারা গিয়েছিল মুমুন। আজ সে লাশ হয়ে প্রতিশোধ নিতে এসেছে। ঠিক তখনই সে লক্ষ্য করে মুমুন আর নেই। সে বুঝতে পারে হোসেনের দেওয়া সেই বালার কারণেই মুমুন চলে গেছে। সে বিশাল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন সকালে মুমুনের ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই প্রচণ্ড আতঙ্কের মধ্যে পড়ে যায়। এদিকে জুনেদ তার দোকানে অবসরের মধ্যে তার আর মুমুনের পুরনো ছবি দেখছিল। ঠিক তখনই একটি নিউজের নোটিফিকেশন চলে আসে। সে ওপেন করে দেখে মুমুন গতকাল রাতে ওই ট্রেডিশনাল পার্টিতে হামলা করেছিল। সে আর দেরি না করে দ্রুত ওই জায়গায় চলে যায়। তখন সে দেখতে পায় সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। সেই মুহূর্তে মুমুনের মা ঘটনাটি জানতে পেরে জুনেদকে ফোন দেয় মুমুনের কবরটি দেখে আসতে। সে সাথে সাথে কবরস্থানে গিয়ে দেখে হোসেনের বাড়ির সামনে জেফরির গাড়ি দাঁড় করানো। সে লুকিয়ে শুনতে যায় হোসেনের ঘরের মধ্যে তারা কি করছে। তখন জেফরি তার দলবল নিয়ে হোসেনকে মারধর করছিল, কারণ হোসেন ওই ভুয়া জাদুটোনা করে তার থেকে টাকা নিয়েছিল, সেটা সে এখনো ফেরত দেয়নি। জুনেদ থামাতে গেলে হঠাৎ সে থমকে দাঁড়ায়। তখন জেফরি সহ সবাই শুনতে পায় মুমুন তাকে নাম ধরে ডাকছে। তারা সবাই ভয়ে ভয়ে বেরিয়ে আসে। তখন সবাই দেখতে পায় মুমুন গাছের ডালের উপর। তারপর সে জেফরির গলা টিপে ধরে। তখন জুনেদ মুমুন বলে ডাক দিতেই সে জেফরিকে ছেড়ে দেয় এবং জুনেদের দিকে তাকিয়ে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়। আর এই ফাঁকে জেফরি তার দলবল নিয়ে পালিয়ে যায়। তারপর জুনেদ মিমিনের কাছে সব খুলে বলে সেও আজকে মুমুনকে দেখেছে, তবে সে জেফরিকে গলা টিপে হত্যা করতে চাইছিল। জেফরির উপর নিশ্চয়ই মুমুনের কোনো ক্ষোভ আছে। মিমিনের তখন সন্দেহ জাগে। সে তার মৃত্যুর আগে তাকে ফোন দিয়েছিল, কিন্তু সে ধরতে পারেনি। মুমুন যখন সাথে সাথে ব্যাক করছিল তখন মুমুনের ফোন থেকে সে কোনো রেসপন্স পায়নি। পরের দিন সকালে মিমিন ও জুনেদ আবার একান্তে দেখা করে। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা এর সব কিছু ঠিক করে ফেলবে। সেদিন রাতে মিমিন ও জুনেদ একটি অনুষ্ঠানে যাওয়ার আগে তার বাবার কাছে সব স্বীকার করে। আসলে সে 95 কোটি টাকার ঋণ করেছিল তার বাবার হজ ও উমরা করার জন্য, আর এই টাকার জন্য জেফরি তাদের প্রেশার দিচ্ছে। তখন জুনেদ বলে আমরা ওই টাকা পরিশোধ করে ফেলবো, আর আমরা বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছি। তখন মিমিনের বাবা তাকে ক্ষমা করে দেয় এবং তাদের সিদ্ধান্তের জন্য ভীষণ খুশি হয়। তখন সেখানে হোসেনও চলে আসে এবং মুমুনের কবর থেকে উঠে আসার ব্যাপারটাও জানায়, আর এর জন্য মুমুনের কবর খুঁড়ে কাফনের দড়িটা খুলে পুনরায় দাফন করতে চায়। পরের দিন সকালে তাদের সবাইকে নিয়ে হোসেন মুমুনের কবর খুঁড়ে তার কাফনের দড়ি খুলে পুনরায় কবর দিয়ে দেয়। সেই সময় সেখানে জেফরি চলে আসে এবং ঋণের টাকা পরিশোধের জন্য মিমিনকে জোর করতে থাকে। তখন জেফরি মুখ ফুসকে বলে ফেলে
মোমন একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মারা গিয়েছিল। ঠিক তখনই কথাটা হোসেন ধরে ফেলে, কারণ তার মৃত্যু কিভাবে কোন গাড়ির সাথে ধাক্কা লেগে হয়েছিল সেটা কেউই জানতো না। তাহলে সে জানলো কিভাবে? তখন জেফরি ঘাবড়ে যায়। জেফরির ঘাবড়ানো দেখে মিমিন ক্লিয়ার হয়ে যায় তার বোনের মৃত্যুর কারণ এই জেফরি। তখনই জেফরি ও তার দলবল জুনেদ ও হোসেনকে মেরে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে মোমনের মাগফিরাতের জন্য বাড়িতে দোয়ার ব্যবস্থা করা হয়। তখন মিমিনের মা জুনেদকে বলে, মিমিন ঘরে নেই, তুমি কি তাকে দেখেছো? জুনেদ বলে, তার তো ঘরেই থাকার কথা। তখন জুনেদ বেরিয়ে যায় খুঁজতে। জুনেদের উঠে যাওয়া দেখে হোসেনও তার পিছে পিছে বেরিয়ে যায়। জুনেদ প্রথমেই কবরস্থানে যায় খুঁজতে। তখন হোসেন বলে, মিমিন মনে হয় জেফরির কাছে তার বোনের প্রতিশোধ নিতে গিয়েছে। জুনেদ ও হোসেন আর দেরি না করে দ্রুত জেফরির আস্তানায় গিয়ে দেখে মিমিন জেফরির দিকে ছুরি ধরে আছে। জুনেদ মিমিনকে থামতে বললে সে বলে, জেফরি তার বোনের খুনি, সেই তার প্রতিশোধ নেবে। ঠিক তখনই জেফরি তার হাত থেকে ছুরি কেড়ে নেয় এবং মিমিনের গলায় ধরে। মিমিন তখন তার হাত থেকে ছুটে গেলে সেখানে একটি কেওয়াজ সৃষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে মোমন আবার চলে আসে এবং বৃষ্টি শুরু হয়। জেফরি পালানোর চেষ্টা করলে মোমন তাকে আঘাত করে। তখন জেফরির বাহিনী ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই মুহূর্তে জেফরি সেই বালাটি তার দিকে ধরলে মোমন সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আর এই সুযোগে জেফরি সেখান থেকে পালিয়ে রাস্তায় চলে যায়। তখনই একটি রড বোঝাই ট্রাক তার দিকে আসছিল। তখন ড্রাইভার আচমকা কাউকে দেখে জোরে ব্রেক কষে। ঠিক তখনই ট্রাক থেকে কিছু রড বেরিয়ে আসে এবং সেখান থেকে একটা রড জেফরির বুকের মধ্যে ঢুকে যায়। সে সাথে সাথে সেখানেই মারা যায়। তারপর মোমনের প্রতিশোধ নেওয়া হয়ে গেলে সে পরকালের দুনিয়ায় চলে যায়। পরের সিনে দেখা যায় এই ঘটনার পর জুনেদ মোমনের বাবার কাছে তার আর মোমনের সঞ্চয়ের টাকা তুলে দেয়, যেটা দিয়ে তাদের ঋণ পরিশোধ করতে হবে। এরপরেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়।